আচ্ছা, তো আমি গর্ববোধ করতেছি স্যারকে ডাকতে, হরিপদ ভট্টাচার্য, প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। দেখে ভালো লাগছে। প্রথমে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি জানতাম ফিক্স করে দেন, আগে দিচ্ছি, লাগাই দিচ্ছি, এখানে থাকুক। আমি জানতাম না যে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান হয়। তো আমি আজকে এসে আপনাদের মাঝে এসে খুবই কি বলবো, গর্ববোধ করছি এবং কৃতজ্ঞতা বোধ করছি যে আমাকে ডাকার জন্য। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 1977 সালে ভর্তি হই এবং 1982 সালে মাস্টার হই। তার আগে মাস্টার হওয়ার আগে আমি 4.5 বছর সরকারি চাকরি করেছি কাস্টমসে। সেই ঘুষের চাকরি ছেড়ে দিয়ে আমি জ্ঞান বিতরণের জন্য এখানে আসি। আজকে প্রায় 33-34 বছর হলো আমি এখানে পড়াচ্ছি। আমার বেশি একটা মেধা নাই, কিন্তু ঠেলে টুলে যা পারি তাই দিয়ে ছাত্রদের বুঝিয়ে যাই। প্রথমে শুরুতেই আজকে এই ভাষার মাসে আমরা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এবং আজকের টপিকটা খুবই সুন্দর, যে আমি আমার দেশকে নিয়ে কতটুকু গর্ববোধ করতে পারি, দেশের কী কী ঐতিহ্যের আছে, দেশের কী কী আপনার ব্যর্থতা আছে। দেশ, আমার প্রথম কথা হলো এই যে পৃথিবীতে স্বর্গ আমার একটাই, সেটা হচ্ছে আমার বাংলাদেশ। আমি এই বাংলাদেশেই জন্মেছি, এই বাংলাদেশে আমি মরতে চাই, এইটাই আমার স্বর্গ। তার কারণ হচ্ছে আমি 1993 সালে কানাডার সিটিজেন হই। সেই সিটিজেনশিপ ছেড়ে দিয়ে আমি আজকে সেই 1993 সাল থেকে এখন পর্যন্ত এই দেশে বসবাস করছি। তো এইটাই আমার স্বর্গ, এইটাই আমার বাংলাদেশ। আমি এই দেশের জন্য গর্ববোধ করি। আজকাল আমি দেখি আমার অনেক সহকর্মী, অনেক ছাত্রছাত্রী খুব অল্প বয়সে বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমিও দীর্ঘ প্রায় 9 বছর বিদেশে ছিলাম উচ্চশিক্ষার্থীর জন্য। আমার ভাল লাগে না, এরকম আড্ডার জায়গা নাই। বন্ধু বান্ধবের বাসায় যাবেন, তাও 1 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট যেতে হবে। চুল কাটতে যাবেন, তাও 1 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এগুলি ভাল লাগে না। হয়তো উন্নত সব কিছুই আছে, কিন্তু বাঁচার জন্য যে একটা সামাজিকতা, যে একটা ঐতিহ্য, যে একটা সোশ্যালাইজেশন, এটা পৃথিবীর কোনো দেশেই নাই অ্যাকসেপ্ট আমার বাংলাদেশ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের অনেক ব্যর্থতা আছে, সেগুলি না বলাই ভালো, কারণ ব্যর্থতাগুলিকে যত বেশি ঢেকে রাখা যায় ততই অগ্রগতিগুলো সামনে চলে আসবে। অতএব ব্যর্থতার কথা না বলাই ইচ্ছা। কিছুক্ষণ আগে যে বক্তা অত্যন্ত সুন্দরভাবে, তুমি বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাকি, ইন্টারন্যাশনাল, যে আপনার থেকে চলে আসতে হবে কোথায়, আমাকে আগে সংশোধন করতে হবে। আমাকে সংশোধন হইলে আপনি সংশোধন হবেন, আপনি সংশোধন হইলে সমাজ, সমাজ হইলেই দেশ। আজকে যে বাংলাদেশে এত করাপশন, সেই করাপশনের পাদপীঠে যারা আছে, সেটা করাপশন কিন্তু ছোট লেভেলে হয় না। যদি উপরের মাথা যদি ঠিক থাকে, তাহলে করাপশন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এই দুর্নীতির মূলে আছে উপর থেকে সেটা হয়ে আসতেছে, বিদায় আমরা সেটা বন্ধ করতে পারতেছি না। যদিও আমরা বড় বড় কথা বলতেছি, করাপশনের উপর থিওরি দিচ্ছি, অনেক সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছি, কিন্তু আমার মাঝে মধ্যে, আমি অনেক, যদিও কমার্সের ছাত্র, কিন্তু আমি অনেক উল্টাপাল্টা বইটই পড়ি। তো কারণটা হচ্ছে এই, আমি যখন মাস্টার হই 1982 সালে, তখন আমি আর্টস বিল্ডিংয়ে আমাদের টিচার্সদের লাউঞ্জ ছিল। সেইখানে আপনারা জানেন আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের ফাউন্ডার হচ্ছে লেট প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক। ফারুক স্যার আমাকে খুব স্নেহ করতেন এবং স্যার বলতেন যে দেখো, কমার্স পড়ে বেশি দূর একটা আগাইতে পারবে না। কমার্স ইজ এ ভেরি অ্যাক্লেকটিক ডিসিপ্লিন। সমাজে বিভিন্ন ব্রাঞ্চ থেকে বিভিন্ন জ্ঞানটা নিয়ে কমার্স আগাইছে। সেই জন্য সাহিত্য চর্চা করো, ইতিহাস পড়ো, দর্শন পড়ো, রাজনীতি পড়ো, সব কিছুগুলোর মধ্যে তুমি তোমার মার্কেটিং, সব কিছু তুমি তোমার বিজনেস কোনো না কোনো একটা আইডিয়া পাবে। সেই জন্য আমার আজকের এই আলোচনায় আমি যে জিনিসটার উপর আপনাদের বেশি গুরুত্ব দিতে চাই, আপনারা যারা বিজনেস ফ্যাকাল্টির ছাত্র, তারা শুধুমাত্র
ওই প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ডেবিট ক্রেডিটের মধ্যে সীমাবদ্ধ নাই থাইকা প্লিজ রিড দি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, লিড দি লিটারেচার, অ্যাটলিস্ট রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, বনলতা সেনের কবিতাটা একটু ভালো করে পড়েন, দেখবেন আপনাদের এই যে বয়স, তার বয়সের প্রেক্ষিতে আপনারা অনেক 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 কিছু শিখতে পারবেন। বিশেষ করে এর বিশদ বর্ণনা দেওয়া আছে ডক্টর আকবর আলী খানের, যে বিখ্যাত হিস্টোরিয়ান অ্যান্ড ইকোনমিস্ট, তার একটা বই আছে সমাজ, সাহিত্য, সংস্কৃতি। তার প্রথম অবস্থাতেই সেখানে বলা আছে বনলতা সেনের উপর। এইগুলি শুধু বিজনেস ডিসিপ্লিন পড়ে খুব বেশি দূর আপনি আগাইতে পারবেন না এবং চিন্তা শক্তিটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের আজকে জন্মের প্রায় ৪৪-৪৫ বছর হতে চলছে। আমরা দেখেছি, আমি 1971-এ মুক্তিযুদ্ধ দেখেছি, ভিকটিমও হয়েছি। সকাল 7টার সময় আমাদেরকে পাক বাহিনী ধরে নিয়ে যায়। বাবা হাই স্কুল শিক্ষক ছিলেন, সেই সুবাদে অনেক ছাত্রের আশীর্বাদে আমরা সবাই বেঁচে আসি। তো বাবা আমাদেরকে বলেছিলেন যে দেখ, যদিও আমরা এই দেশে মাইনরিটি, তথাকথিত, আমি মাইনরিটি ফিল করি না, আমি বাংলাদেশি, আমি হিন্দু মুসলমান বিশ্বাস করি না। বাবা আমাদেরকে বলেছেন যে এই লোকগুলার কারণে তোরা নূতন জন্ম পেয়েছিস 1971 সালে, কোনোদিনও এই দেশ ছেড়ে তোরা চলে যাবে না। সেই কথা আমরা রেখেছি, আমার পরিবার আমরা রেখেছি, কারণ এই দেশকে সত্যিকার অর্থেই ভালোবাসি। আমার ছেলে, আমি জীবনে একটা সমস্ত বড় ভুল করেছি, সেটা হচ্ছে আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে। আমার ছেলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ব্যাংকিং ডিপার্টমেন্টে, কিন্তু তারা না জানে সাহিত্য, না জানে শিল্প, না জানে ইভেন বাংলাদেশের রাজধানীকে ওই প্রধানমন্ত্রীকে কিচ্ছুই জানে না। তো কোন আশায় যে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিলাম, এবং কেমন যেন একটা আনকালচার্ড, আনসোশ্যাল, আমি আমার ছেলের এক্সাম্পল দিয়ে বলতেছি যে এখনও সে সামাজিক হইতে পারতেছে না। আমাদের বাংলা মাধ্যমে আমি সেই ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্রের যে পরিবেশ থেকে বড় হয়ে যাচ্ছি, সেটাই আমার সমাজ, সেটাই আমার সংস্কৃতি। কিন্তু ইংরেজি মাধ্যমের শিক্ষাগুলা আমাদেরকে যেন কেন একটু মানে দেশপ্রেম থেকে একটু দূরে দূরে নিয়ে যাচ্ছে। সেটার দিকে আপনাদের যারা ইংলিশ মিডিয়ামে ভাই বোন পড়েন অন্যভাবে নিয়েন না। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, ইংরেজি মিডিয়ামেও যা শিখবেন, বাংলাদেশে বাংলা মিডিয়ামেও তাই শিখবেন, কিন্তু ইংলিশ মিডিয়ামে শিক্ষার মূল লক্ষ্যটা হচ্ছে এই দেশ থেকে ছেড়ে পালিয়ে যাওয়া। মানে দেশপ্রেমটা একেবারে নাই বললেই চলে। ওদের কোথায় যাবে? কানাডা, ইউএস, নাক বেকায় বেকায় কিছু ইংরেজি বলে, যেগুলি 5 মিনিট বলার পরেই খালি গেস্টার আই মিন আর ওয়ার্ডও বেড়ে না, আর কোনো কিছুই বেড়ে দেয় না। তো এইগুলি হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়ামের চর্চা। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই সুবাদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমস্ত কিছু বিবেচনা করে আমি নিজে প্রায় 16 বছর ঢাকার একটা ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুলে ইকোনমিক্স পড়িয়েছি এ লেভেলে। আমার মেন সোর্স অফ আর্নিং ছিল। সেইখানে দেখতাম কি বেয়াদবকে পড়াচ্ছি, হাই হুই ঘাই হুই, মিলে টেলে না। তো যাক, প্রয়োজনের তাগিদে পড়িয়েছি, বেঁচেও আছি, সেই জন্য আমি ওই স্কুলের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের ব্যর্থতার কয়েকটা দিক আপনাদের জানা উচিত। এখনকার জেনারেশন, বিশেষ করে আপনারা যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে, সেইখানের মধ্যে কোনো নেতৃত্বের কোয়ালিটি গড়ে উঠছেন না। সেটার জন্য মূল দায়ী কিন্তু আমরা শিক্ষকরা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো, যেটা প্রাণকেন্দ্র ছিল মনে করেন ডাকসু, যেখান থেকে বঙ্গবন্ধুর মতো বিখ্যাত নেতা এখান থেকে জন্ম হয়েছিলেন, আজকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হয়েছেন। সেই ডাকসু নির্বাচন আজকে প্রায় 25 বছর ধরে বন্ধ। এবং ডাকসু কেন, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন, নেতৃত্বের গুণাবলী গঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেইটা প্রায় 25 বছর ধরে বন্ধ হয়ে আছে। সেটার জন্য আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, সেটাকে কিভাবে আরও আগিয়ে নিয়ে যেতে হয়। বাংলাদেশের দ্বিতীয় সমস্যা হচ্ছে এখন সবাইকে অবিশ্বাস করে, সবাইকে অবিশ্বাস করে, কাউকে মুখ খুলে কথা বলতে চায় না, পিছনে একটা কি যেন ভয়, একটা ভয়ের তাড়না আছে। কালকে আমি যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আড্ডা মারতেছিলাম, তখন আমি ইদানিং একটু চুপচাপ থাকি, কথাবার্তাও কম বলি, কারণ আমি মেইন স্ট্রিম রাজনীতির লোক না। তো সেখানে মেইন স্ট্রিম রাজনীতির একজন লোক আমাকে বলতেছিল যে স্যার, এখন কিন্তু কথা বলতে হবে নাক দিয়ে, যাতে কেউ না বুঝে, মুখ দিয়ে বললে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো কথাটা আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে এই দেশটা এই হওয়া উচিত ছিল না, কিন্তু এই দিকে এগিয়ে যাচ্ছে। সেইগুলি কেন হয়? একটা ট্রানজিশন ইকোনমির
আমি পিএইচডি এবং পোস্টডক দুইটাই করেছি অর্থনীতিতে। একটা ট্রানজিশন ইকোনমির ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেখানে করাপশান থাকবেই, সেখানে উল্টাপাল্টা হবেই, কিন্তু উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার, দেন রেসপেক্ট টু ইচ আদার, অন্যের প্রতি সহমর্মিতা। এই জিনিসটা আমরা গ্র্যাজুয়ালি আমাদের সমাজ মূল্যবোধ থেকে গ্র্যাজুয়ালি হারিয়ে যাচ্ছে। এবং আমি গ্রামের ছেলে, আমি দেখছি যে গ্রামেও এর অত্যাচারটা অতিমাত্রায় বেড়ে গেছে। সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে আছে। আপনারা দেখেছেন হবিগঞ্জের যে ঘটনা ঘটেছে, 4টা শিশু সন্তানকে হত্যা করা হয়েছে জাস্ট সম্পত্তির বিরোধের কারণে। গ্রাম পঞ্চায়েতের এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতার কারণে তাদেরকে হত্যা করেছে। কি একটা মর্মান্তিক দৃশ্য! এই ভ্যালুসগুলা যে 71 সালে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য, সেই ভ্যালুসগুলো আমাদের দেশ থেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। আমাদের প্রথম টার্গেট হবে, আপনাদের প্রথম 1 নম্বর টার্গেট হবে সেই মূল্যবোধগুলোকে আবার ফিরে না। তাহলেই আমাদের সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলায় পর্যবসিত হবে। আমার আরেকটা কথা বলার হচ্ছে এই ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। আমি ক্লাসে দেখি, বিভিন্ন জায়গায় পড়াই, সেইখানে দেখি যে পড়াশোনার চেয়ে বেশি মনোযোগ হচ্ছে টাচের উপর। টাচ, এই যে আঙ্গুল, 2 আঙ্গুল যে নড়তেছে, এটা মাস্টার কি বলতেছে না কি করতেছে। আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ যে হ্যাঁ, আপনারা এটা চালিয়ে যান। ফেসবুক বা ইন্টারনেট আমাদের জ্ঞান বিজ্ঞানের যুগকে অনেক দূর, আপনাদের নলেজ এবং লার্নিং স্প্রিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। কিন্তু পাশাপাশি এই জিনিসটা মনে রাখতে হবে, আপনারা যারা বাবা মাকে ছেড়ে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন, তাদেরকে মনে করতে হবে আপনি নিজেই কিন্তু আপনার নিজস্ব এখানকার গার্ডিয়ান। আপনাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাকেই। সো সেই জন্য আপনি কি নিজেকে আগে বিল্ড আপ করেন, যে একটা জিল ডেভেলপ করেন যে আমি আর যাই করি না কেন, ফেসবুক চালাই না কেন, যে দলই করি না কেন, আমি আমার নিজের কেরিয়ারটাকে এইটুকু উচ্চতায় নিয়ে যাব এবং আমার কারণে যাতে সমাজ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমি সবসময় মাথায় রাখব। সেই জন্য আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ফেসবুক দেখেন, 1-2-3 ঘন্টা দেখেন, কিন্তু সারাক্ষণ এটা কানের মধ্যে হাতের মধ্যে রেখে এটা বিরক্তিকর অবস্থার মধ্যে চলে আসে। আমার নিজেরও ফেসবুক আছে, কিন্তু আমি কোনদিন ঘর থেকে বাইরে আনি না। এই যে এখন যাব আপনাদেরকে পড়াইয়া আরেক জায়গায়, এটা আমাদের শিক্ষকদের বাসায় খ্যাপ দেওয়া, অন্য একটা ইউনিভার্সিটিতে পড়াইতে, তো 2 ঘন্টা জামে থাকতে হবে, ওই বনানীর দিকে যাব, কিন্তু বসেই থাকবো। কিন্তু আমি ইচ্ছে করলে ফেসবুকটা নিয়ে আসতে পারতাম, আমি আনি নাই এই কারণেই আমার ধৈর্যকে পরীক্ষা করার জন্য, যে দেখি আমার ধৈর্য কতটুকু পর্যন্ত আমাকে সাপোর্ট করে ফেসবুক না ইউজ করার জন্য। সেই ডিটারমিনেশন, সেই কমিটমেন্ট, সেই প্যাশনটা যদি আপনাদের ভিতর থাকে, আই হোপ অ্যান্ড ডেফিনেটলি আই হোপ যে আপনারাও একদিন অনেক 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 দূর এগিয়ে যাবেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। আমাদের জাহিদ, আমাদের বরিশালে যে কিছুদিন আগে একটা ছেলে ডক্টর কি তালুকদার আইনস্টাইনের থিওরি আবিষ্কার করে, আমি বুঝিও না ফিজিক্স, যদিও আমি ইন্টারনেট পর্যন্ত সায়েন্স পড়ছি, সব ভুলে লেগেছি, তো এত কিছু করছে। বাংলাদেশে থাকলেই মেধার ঢাল, আর কোনোভাবেই শাহজালাল বিমানবন্দরটা পার হইলেই মেধার বিস্ফোরণ ঘটা শুরু হয়। এর কারণটা আমি বুঝে উঠতে পারি না। বাংলাদেশে থাকলেই মেধার ডাল, মাথায় গোবর হয়ে গেছে গা, আর শাহজালাল ক্রস করলেই বিশাল মেধা, বিশাল স্ট্যানফোর্ড, হার্ভার্ড, MIT, কেমব্রিজ, কত না বিখ্যাত এই দেশের মনীষীরা আছে। কিন্তু আমি বাংলাদেশেও যা করেছি, এই ইংল্যান্ডের ইয়র্ক ইউনিভার্সিটিতে একই করেছি, আমার কোনো মেধার বিস্ফোরণ ঘটে নাই। তবে আমার একটা হয়েছে, আমি কোনো সময় স্খলচ্যুত হই নাই, আমি আমাদের আদর্শের বাইরে কোনো সময় যাই নাই। হয়তোবা সৃষ্টিকর্তা কারো মেরিটের একটা সীমাবদ্ধতা দিয়েছে। আমি চেষ্টা করি, এখনও রাতের 2টা-3টা পর্যন্ত পড়ি। কালকেও রাত্রে পড়েছিলাম সার্চ ওয়ারেন্ট নামে লাস্ট ইয়ারের নোবেল লরিটের এক বই, অসাধারণ এক কাহিনী, সেটা আপনারা পড়ে জেনে নেবেন। আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে দেশটাকে ভালোবাসার জন্য, এবং একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে একটাই স্বর্গ, সেটা মাতৃভূমি, সেটা আমার বাংলাদেশ। 2 নম্বর, নিজেকে আগে প্রতিষ্ঠিত করেন। ওর কথা রেশ ধরে বলছি, আপনার থেকে চলে আসুন আমাকে হইলে কিন্তু বেশি পরিমাণে আবার স্বার্থবোধটা চলে আসে, সেখানে একটা বিরোধ আছে। আমি সারাক্ষণ আমি
তাহলে সোসাইটি কই না। আমি যখন বুঝতে পারবো আজ আমার দোষগুলা এই, তখন সেইগুলি কাটিয়ে ওঠার জন্য আমি অন্যের সাহায্য নিয়ে তখন অটোমেটিক্যালি আমি কনভার্ট হব আপনাতে। সো ফার্স্ট স্টার্ট ফ্রম আমি, দেন আপনি, দেন সমাজ, দেন দেশ, এবং সব মিলিয়ে বাংলাদেশ। থার্ড, লেখাপড়াটা কোনোভাবে ভালো ছাত্ররা, এখন তো আপনাদের সিজিপি এর যুগ, কি গোল্ডেন 5 কি পায়। আমি 1975 সালে মেট্রিক পাস করেছি, 605 নাম্বার নিয়ে ফার্স্ট ডিভিশন পাই। 605, তখন ঢাকা বোর্ডে 12 না 13টা ফার্স্ট ডিভিশন পাইছিল। তো এখন দিয়ে সমানে লেটার, বাংলা ইংরেজি লেটার ফেটার ইত্যাদি ইত্যাদি। তো এই যে মেধার এত বিস্ফোরণ ঘটছে, হ্যাঁ, সেই জন্য আমরা প্রশংসিত। কিন্তু পাশাপাশি এইটাও একটা খারাপ দিক যে ভালো ছাত্ররা, আগে আমরা যখন ঢাকা বোর্ডে ছাত্র ছিলাম 75-77 সালে, তখন যখন রেজাল্টটা বের হতো পত্রপত্রিকায় প্রথম 20 জনের তালিকা দিত। সেইগুলি এখন আর নাই, সব হই হুল্লা মিষ্টি খাইতেছে হাবি যাবি। তো তখন সবাই সাক্ষাৎকারে বলতো যে তুমি কয়েক ঘন্টা নিয়মিত লেখাপড়া করতে? বলতো আমি 22 ঘন্টা, আমি 24 ঘন্টা, কেউ পারলে বলে ফেলে 25 ঘন্টা লেখাপড়া করছে। আমি না হাসতাম যে এত পড়া, এটা গরু হইলে তো 25 মিনিট, 24 ঘন্টা। ভালো ছাত্রদের দিনে 4 ঘন্টার বেশি পড়ার দরকার নাই, টেক ইট ফ্রম মাই গ্যারান্টি। ভালো ছাত্রদের দিনে 4 ঘন্টার বেশি পড়ার দরকার নাই। 4 ঘন্টা পড়েন, 4 ঘন্টা আড্ডা মারেন, 2 ঘন্টা 3 ঘন্টা একটু বন্ধু বান্ধব ফুর্তি মনে যা খায় সীমিত সীমানার মধ্যে থেকে সব কিছু করেন, সব কিছু উপভোগ করেন, কোনো কিছুতেই এড়িয়ে চলবেন না। অভিজ্ঞতা হচ্ছে এক্সপিরিয়েন্স হ্যাজ গট নো সাবস্টিটিউট, অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। সুন্দর মানুষ হবেন, প্রকৃত মানুষ হবেন, জ্ঞানী মানুষ হবেন, এবং আপনাকে সবাই অনুসরণ করবে। আর এরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য রায়হান খন্দকারকে, রায়হান খন্দকার আপনি, রায়হান খন্দকার আমার পিছনে লেগেছিল। আপনি কি মার্কেটিংয়ের ছাত্র? ওকে। আমি ভাবছিলাম যে কি বলতে হবে না বলতে হবে, পাওয়ার পয়েন্ট লাগবে কিনা। এই যে পাওয়ার পয়েন্টের একটা কনসেপ্ট অফ টিচিং, এটা আমাদের মেধাকে একদম ধ্বংস করে দিছে। দেখে পড়ানো, স্লাইড, পোডিয়াম, ইউনিভার্সিটি অফ ঢাকা, don't just be a part of tradition, it's time, make it free. Do you get it? Or a slide. This. আমি আমার ডিপার্টমেন্টের কোর্সগুলো পড়াই মেইনলি ম্যাথামেটিক্স, ইকোনমিক্স অ্যান্ড ইকোনমেটিক্স রিলেটেড। আমি তো কোনোদিন ক্লাসে বই নিয়েও যাই নাই, কোনো পাওয়ার পয়েন্টে নিয়ে যাই নাই। আমি বিশ্বাস করি এই সিস্টেম অফ টিচিং আমাদের মেধাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা শিক্ষক ক্লাসে ঢুকবেন, একটা টপিককে আপনারা ভাব সম্প্রসারণ পড়ছেন কিনা ক্লাস 9-10-এ, অ্যাম্প্লিফিকেশন অফ আইডিয়া। একটা টপিককে কত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর সুন্দর রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়া একজন শিক্ষক বুঝাইতে পারেন, সেইখানেই শিক্ষকতার সার্থকতা। এবং একটা জিনিস মনে রাখবেন, ভালো ছাত্ররা কিন্তু কোনোদিন ভালো শিক্ষক হয় না, এরা শুধু বইয়ের পোকা হয়। ভালো ছাত্ররা কোনোদিন ভালো শিক্ষক হইতে পারে না, এরা বইয়ের পোকা। সারাদিন এই 25 ঘন্টা লেখাপড়া কইরা হাবিজাবি পড়ছে, এবং ওয়ান সাইডেড, খালি প্রিন্সিপালস অফ মার্কেটিং, ফিলিপ কটলার। যারা এখানে মার্কেটিংয়ের ছাত্র আছেন, আমি তো ফিলিপ কটলারের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার 33 ইয়ার্স এক্সপিরিয়েন্সে, যে তুমি এই বইয়ে যা লেখছো এর মধ্যে 80% হচ্ছে চাপাবাজি, যা থিওরির সাথে কোনো সম্পর্ক নাই, পুরো একটা বাকওয়াজ বই। সেখানে মার্কেটিং হতে হবে আমার পার্সপেক্টিভে, বিজনেস হতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমার দেশের পার্সপেক্টিভে। সেই সমস্ত আমেরিকান বই পড়া সেইগুলি যদি আপনি বাংলাদেশে প্রয়োগ করতে যান, তাহলে কিন্তু আপনার চাকরিও টিকবে না, আপনি একজন ভালো এক্সিকিউটিভ হতে পারবেন না, ভালো এন্টারপ্রেনিউর হতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ইকোনমিক্সে একটা সাপ্লাই ল আছে, যে জিনিসের যখন সাপ্লাই বাজারে প্রচুর থাকে তখন দামটা কমে যায়, ঠিক না? ল অফ সাপ্লাই। বাংলাদেশে কি, ফর এক্সাম্পল, যদি রমজান মাসে দেখেন সাপ্লাইয়ের কোনো কিছু অভাব আছে? অভাব নাই, কোনো কিছু সাপ্লাইয়ের অভাব নাই, কিন্তু দেখবেন দাম কি অনেক বেশি। তাহলে বাংলাদেশের সাপ্লাই ল কাজ করে না। এক সেকেন্ড, দেখেন আপনারা যারা সিগারেট খান, আমি সিগারেট খাই, বাংলাদেশ যারা সিগারেট খান, আজকে যদি একটা বেনসন যে 11 টাকা দাম আছে, সেটা যদি কালকে আপনি 6 টাকা করে দেন, আপনার এই বেনসন খাওয়া ছেড়ে দিবেন। কেন? এটার কোয়ালিটি আর আগে চেয়ে খারাপ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশের
ইকোনমিক্সের বিজনেসের মেইন থিওরি যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তার কোনোটাই এই দেশে কাজ করে না। সো হোয়াট শ্যাল আই সাজেস্ট ইউ, ইউ উড ডু সামথিং রিভার্স। রিভার্স সাপ্লাই ল, রিভার্স সাপ্লাই ডিমান্ড ল মাস্ট বি অ্যাপ্লিকেবল ইন দি কনটেক্সট অফ বাংলাদেশ। সেই ট্রু, এই জিনিসগুলো আমি ক্লাসেও বলি, কারণ আমি দেখতেছি, আমি প্র্যাকটিক্যালি প্রমাণও পাচ্ছি। সেই জন্য আপনাদেরকে আরেকটা জিনিস যেটা শুরুতেই বলেছিলাম, যে শুধুমাত্র নিজের সাবজেক্টের প্রতি কনসেন্ট্রেশন না করে সব কিছুই পড়েন, সব কিছুই পড়েন, সব কিছুই। বাংলাদেশ, প্রথম বাংলাদেশ থেকে জানেন 1947 সাল থেকে আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছিল আমার জানার দরকার নাই। 47 থেকে এখন 71 পর্যন্ত জানেন। 1, 2 জানেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কী কী আছে। 3 জানেন আমাদের বাংলাদেশের বিখ্যাত মনীষী কারা কারা আছে। 4 জানেন আমাদের ঐতিহ্যের মতো কী কী আছে। আজকে আমাদের মাতৃভাষা সারা দুনিয়ায় সেটা কনভার্ট হয়েছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর চেয়ে বড় ঐতিহ্য আর কি আছে বলেন? এর চেয়ে বড় ঐতিহ্য। বাঙালির এক এবং একমাত্র অহংকার তার নিজের ভাষা, যে ভাষা পৃথিবীর ইউনাইটেড নেশনের 198 দেশ মানতে আজকে বাধ্য। বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখেন, সিয়েরা লিওনের বাচ্চাগুলা কিন্তু গান গাচ্ছে কি না? বাংলা লিঙ্কে একটা বিজ্ঞাপন, আমার মায়ের ভাষা, মাতৃভাষা। দ্যাট ইজ দি নাম্বার ওয়ান, দ্যাট ইজ দি ওয়ান অ্যান্ড ওয়ান, একমাত্র আমার ঐতিহ্য। এর বাইরে সমস্ত ঐতিহ্য আমার কাছে ম্লান। তো সেই জন্যই আমার ইতিহাসটা জানতে হবে, আমার ঐতিহ্যটা জানতে হবে, আমার সংস্কৃতিটা জানতে হবে। ব্যর্থতাগুলি থাকবেই, এইগুলি একটু লুকিয়ে রাখেন না। একটা নোংরা কথা বললে মাইন্ড করেন না, গু যত নাড়বেন দুর্গন্ধ তত বেশি ছড়ায়। ব্যর্থতাগুলিকে মনে করেন গু, চাপে রাখেন, এগুলো আপসে আপ শুকাইয়া যাইবে, অটোমেটিক্যালি ভালো জিনিস চলে আসবে। তো পোডিয়ামের সবাইকে, সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে এই ভাষার মাসে, আমার মায়ের ভাষার মাসে, 8ই ফাল্গুন না, হবে 9ই ফাল্গুনে, 12টা 1 মিনিটে হবে 9ই ফাল্গুনে। সেই জন্য বাংলা ভাষায় সুন্দর করে আপনাদের সামনে বলার জন্য আমার মায়ের ভাষার প্রতি প্রথম আমি কৃতজ্ঞতা, পরে আপনাদের কাছে এবং আমার দেশের প্রতি সম্মান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ।